প্রেস কনফারেন্স করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে এটা সরকার জারি করতে পারে না, এটা করলে রাষ্ট্রপতি করতে হবে। হোয়ারএজ আপনি খেয়াল করেন সংবিধান রক্ষা মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মহামান্য আপনি কি এটা করতে পারেন, উনি কিন্তু খুব সুন্দর করে আপনি নাহলে ভিডিওটা আপনি দেখেন যে আপনি কি এটা করতে পারেন, উনি বলছেন না আমি তো এটা করতে পারি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। তো করালেন তো আপনারা, কারণ আপনারা প্রেস কনফারেন্স করে বলছেন যে রাষ্ট্রপতি এটা করবে এবং আপনারা তখন সংবিধানের রেফারেন্স দিয়েছেন। আমরা বরঞ্চ বলছি যে না, এটা গণ অভ্যুত্থানের লেজিটিমেসি আছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট এটা করবে। 2.5 মাসে এই সরকারের মূল্যায়নের আগে আপনাকে 18 মাসের হিসাবটা আগে দিই। 18 মাসে যে সরকারটা আমরা পাইছিলাম এটা গরম গরম সরকার, বিপ্লব, তথাকথিত বিপ্লব বলা যায় না, যেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার। সেই সরকার যে জিনিসটা করার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না, পুলিশ সংস্কার, সেটা করেনি কেন? 18 মাসে অর্থনৈতিক সংস্কারের নামে অস্থিরতা তৈরি করে নিয়ে সরকারকে টার্গেট করতেছি, সমালোচনা করতেছি, ব্যর্থতার কথা বলতেছি। আমি যদি সরকারকে রেটিং করি যে কোন জায়গায় সে সবচেয়ে বেশি ব্যর্থ, কোন জায়গায় সবচেয়ে বেশি ভালো, এটা আমি এখনো খুব একটা পাচ্ছি না, কিন্তু কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যর্থ সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলা, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি সম্ভবত ব্যর্থ। ব্যর্থ হওয়ার তো স্বাভাবিক, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে তো সরকার দায়িত্ব দিয়ে রাখছে সংবিধান রক্ষামন্ত্রী হিসেবে। উনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিদিন সংবিধান রক্ষা করার জন্য একদম যা যা ওনার ঘটে আসেন, চমৎকার বাচনভঙ্গি, সুন্দর ইংরেজি বাংলা এবং ওনার পোশাক আশাক যেহেতু খুব সুন্দর এবং খুবই প্রভাবশালী লোক, এটা দিয়ে একেবারে পুরো জাতিকে উনি প্রভাবিত করে ফেলতেছেন, একদম পুরো মিসগাইডেড করতেছেন, পুরোটা মিসগাইডেড করছেন। তো এইটা স্বাভাবিকভাবে এটা তো আস্থার সংকট হবে। যেমন ধরেন ওনারা সংবিধান সংস্কার পরিষদকে পুরো একদম করে দিলেন, বাতিল করে দিলেন, মানে গণভোটের রায়কে অস্বীকার করলেন। কিন্তু গণভোটের রায় কিংবা এই যে কি এটার জন্য ওনারা কি ইস্যু করলেন হচ্ছে জুলাই এই যে কি বলে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটাকে বললেন এটা তো সংবিধান সম্মত না, কিন্তু আদেশ আমরা কিন্তু তখন বলেছিলাম যে এই আদেশ সরকার জারি করবে। ওনারাই তখন প্রেস কনফারেন্স করে, মানে 30 অক্টোবর সম্ভবত, ওনারা প্রথমে হচ্ছে গিয়ে ওনাদের এসআই কমিটির মিটিং করেছেন রাতের বেলা, পরের দিন সকালে প্রেস কনফারেন্স করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে এটা সরকার জারি করতে পারে না, এটা করলে রাষ্ট্রপতি করতে হবে। হোয়ারএজ আপনি খেয়াল করেন সংবিধান রক্ষা মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মহামান্য আপনি কি এটা করতে পারেন, উনি কিন্তু খুব সুন্দর করে আপনি নাহলে ভিডিওটা আপনি দেখেন যে আপনি কি এটা করতে পারেন, উনি বলছেন না আমি তো এটা করতে পারি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। তো করালেন তো আপনারা, কারণ আপনারা প্রেস কনফারেন্স করে বলছেন যে রাষ্ট্রপতি এটা করবে এবং আপনারা তখন সংবিধানের রেফারেন্স দিয়েছেন। আমরা বরঞ্চ বলছি যে না, এটা গণ অভ্যুত্থানের লেজিটিমেসি আছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট এটা করবে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কারণ সে এটা সংস্কারের সরকার, এই সরকার গঠন করাই হয়েছে সংস্কার করার জন্য। তাহলে তো আমরা একটা জেনারেল সরকারও করতে পারতাম, একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই টাইপের একটা সরকার করে নির্বাচন দিয়ে চলে যাবে। তো এই পুরো প্রক্রিয়া যতগুলো জিনিসের মধ্যে ওনারা হাত দিছে, প্রত্যেকটা জায়গাতে ওনারা জনআস্থার ক্ষেত্রে দারুণ ব্যাড পারফরমেন্স করেছে এবং আমরা যে ওনাদেরকে সহযোগিতা করব বিরোধী দলের জায়গা থেকে, এই সহযোগিতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। মানে আমরা বাধ্য হচ্ছি যে ধরেন এই ধরনের ইস্যুগুলো নিয়ে রাস্তায় যেতে। আমরা কিন্তু রাস্তায় যেতে চাই না, আমরা রাস্তায় যাওয়া তো একদম লাস্ট অপশন, কিন্তু এর আগে সরকার যদি আন্তরিক হয়, যদি সরকার তার মতো করে এই কাজগুলোকে মানে আন্তরিকতার সাথে দেখতে চায়, তাহলে তো অনেক জায়গাতে আছে সুযোগ, মানে সহযোগিতা করার, কিন্তু সেই জায়গাগুলো একদমই ধরেন আমরা দেখতে পাইনি। জি, অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। আপনার কাছে আসি, আলোচক যেমন বলছিলেন, আমরা শুনছিলাম যে অনেকটা মনে হচ্ছে পেছনের দিকে যাচ্ছে। আপনি শুনছিলেন অনেকগুলো ইস্যু উনি তুলে আনলেন, ব্যর্থতা কোথায় সেটাও অনেকটা বললেন। অনেক রাজনৈতিক পর্যবেক্ষকরা এটা মনে করছেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আন্তরিকতা বা সাদামাটার চালচলন সেগুলো দৃষ্টিগ্রাহ্য হচ্ছে, কিন্তু সেটার যে প্রতিফলন সেটা খুব সম্ভবত মাঠ পর্যায়ে অতটা যাচ্ছে না। মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ ইতিবাচক, কিন্তু সব মিলিয়ে সরকারের জন্য কি জনআস্থা ধরে রাখা একটু চ্যালেঞ্জিং পর্যায়ে চলে গেল কিনা? জি, ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, এবং সহ আলোচক সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, আমরা আলাপ করছি সম্ভবত ট্রাস্ট নিয়ে, এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি, আজকে আবার একটু শুরু করি। ট্রাস্ট নিয়ে আমি একটা মজার বই পড়তেছিলাম, ফ্রান্সিস ফুকুইয়ামার ট্রাস্ট, বিখ্যাত রাজনৈতিক তাত্ত্বিক। ট্রাস্ট ব্যাপারটা কি? ধরেন আমি আপনাকে ট্রাস্ট করব, কিভাবে করব? আমি আপনাকে ট্রাস্ট করবো, ট্রাস্ট ব্যাপারটা বিমূর্ত, এটা দেখাইতে পারবো না যে আমি আপনাকে বিশ্বাস করি, জিনিসটা আমি দেখাইতে পারবো না আপনাকে। কিন্তু যে করি, এটা কীভাবে করি, এটা করা হয় হলো জিনিসটা বিমূর্ত, জিনিসটা অদৃশ্য, দেখা যায় না, কিন্তু এই ট্রাস্ট জিনিসটা তৈরি হয় আপনার ধারাবাহিক দৃশ্যমান কর্মকাণ্ডের মধ্য দিয়ে। হুট করে আপনি এসে দাঁড়াইলেন, হ্যাঁ, এবং খুব সুন্দর প্রশ্ন করছেন, আমি আপনাকে বিশ্বাস করবো না, তাতে বিশ্বাস করবো যে আপনার একটা কনসিস্টেন্সি আছে কিনা, ধারাবাহিকতা আছে কিনা আপনার এই কর্মকাণ্ডের। তো সেই ধারাবাহিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যারা সকাল বিকাল পজিশন চেঞ্জ করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করে, বিশ্বাস করে না। হ্যাঁ, তারা ফেসবুকেই সরকার গঠন করে বাস্তবে। তো যাই হোক, তো সেটা একটা ব্যাপার আর কি আছে। ফলে ট্রাস্টের ব্যাপারটা একটা ধারাবাহিক রেগুলার নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অর্জিত হয়। এখন এই যে 2.5 মাসের সরকার জনআস্থা অর্জন করতে কোথায় গেল? হ্যাঁ, এই যে আমরা এই জায়গায় আসছি, জনআস্থা অর্জন, 2.5 মাসে জনআস্থা অর্জনের মতো কোনো কারণ নাই। কেন একটা বলার মতন সময়, কেন কারণ নাই আমি আপনাকে বলি।
আপনি দেখেন এই সরকার এখন আমরা এই যে বাস্তবতার মধ্যে আছি, ধরেন 2.5 মাসে এই সরকারের মূল্যায়নের আগে আপনাকে 18 মাসের হিসাবটা আগে দিই। 18 মাসে যে সরকারটা আমরা পাইছিলাম, এটা গরম গরম সরকার, বিপ্লব, তথাকথিত বিপ্লব বলা যায় না, যেটা গণ অভ্যুত্থান, হ্যাঁ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার। সেই সরকার যে জিনিসটা করার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না, পুলিশ সংস্কার, সেটা করেনি কেন? বাংলাদেশের কৃষির উন্নয়ন না হইলে দেশের উন্নয়ন হবে না, মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এটা দুধের শিশুও জানে। জি, কৃষি সংস্কার কমিশন তারা করে নাই কেন? সংস্কার নিয়ে অনেক কথাবার্তা, সংস্কার নিয়ে আমি আর কথাবার্তা বলতে চাই না, কারণ সংস্কারটা নেগেটিভ ফেনোমেনা। হ্যাঁ, সংস্কার 111 থেকে আমরা শুনতেছি, আমরা বরং দেশ পুনর্গঠন লাগবে গণ অভ্যুত্থানের পরে, সেই পুনর্গঠন প্রকল্পের মধ্যে আছি আমরা। যাই হোক, তো আমরা যে অবস্থার মধ্যে গভর্নমেন্ট আছে সেই অবস্থাটা আপনার বুঝতে হবে। 18 বছর 17-18 বছরের একটা রেজিম, জি, যেখানে শুধু আইসিটি সেক্টর থেকে 60-70 হাজার কোটি টাকা, $6-7 বিলিয়ন নিয়ে চলে গেছে। দৃশ্যমান কিছু হয়নি। পাইছেন আপনি কি? ডিজিটাল বাংলাদেশ, একটা নাম নাই, $6-7 বিলিয়ন। একটা সেক্টরের কথা বললাম। আপনার প্রায় 15 থেকে 16 বিলিয়ন ব্যবসার নামে পাচার হয়ে গেছে। আপনার লোকাল ইকোনমির অবস্থা বাজে। 18 মাসে অর্থনৈতিক সংস্কারের নামে অস্থিরতা তৈরি করা হয়েছে। একটা গভর্নর আয়সা বলতেছে অমুক ব্যাংকগুলো দুর্বল, মানুষ দুমদাম টাকা উঠে নিয়ে গেছে। সে ব্যাংকগুলো নিয়ে এখন আপনার গভর্নমেন্ট সেগুলো কীভাবে অ্যাকুমুলেট করে সেটা সে স্ট্রাগল করছে। সো 17 বছর এবং 18 মাসের একটা অস্থিরতা চেষ্টা করছে গভর্নমেন্ট অনেকগুলো জায়গায় ইনিশিয়েটিভ নিতে, কিন্তু যেটা পারেনি গভর্নমেন্ট, কারণ সেই চেষ্টাগুলো ছিল বায়বীয় ধারণা প্রসূত চেষ্টা। সব মাঠের রিয়েলিটির সাথে তাদের কোনো সংযোগ ছিল না, কারণ বেশিরভাগ লোকই আসে নিউ ইয়র্ক, লন্ডন থেকে। হ্যাঁ, প্রতিভা নিউ ইয়র্ক, লন্ডনে থাকে, এই কথা আমরা বিশ্বাস করি না। এটা ব্রিটিশরা বিশ্বাস করতো, সমস্ত প্রতিভা ব্রিটেনে থাকে, আমরা আর বিশ্বাস করি না। এই কলোনিয়াল এই দাসত্ব আমাদের মধ্যে নেই। প্র্যাকটিক্যাল সমস্যা সমাধানের ব্যাপারে যেহেতু তাদের ল্যাক অফ এক্সপিরিয়েন্স এবং পলিটিক্যাল কমিটমেন্টের ঘাটতি ছিল, এবং যে লোকগুলো দায়িত্ব পালন করছে 2-1 বাদে সংখ্যায় 2% বেশি হবে না যে গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক ছিল, তাদের কোনো সম্পর্ক ছিল না গণ অভ্যুত্থানের সাথে তাদের। এবং এই গণ অভ্যুত্থান না হইলেও হাসিনা তাদের জেল জুলুম ফাঁসি দিত এমন কোনো সম্ভাবনা ছিল না। 2% বাদের কথা বলতেছি আমি। হ্যাঁ, তার মানে 2%কে পুঁজি করে আর 98% একটা ক্ষমতার এলিট সেন্টিমেন্ট, মানে এলিট সেটেলমেন্টের মধ্যে চলে গেল, বড় লোকদের ক্ষমতা ভাগাভাগি। তাদের নামটা আমার বলতেছি না, তার আবার সম্মানিত লোক তারা। ফলে এই 18 বছরের রেজিম, 18 মাসের অস্থিরতা, এবং এই সরকার গঠন করার পরপরই আপনি পাইলেন রমজান। জি। রমজানে আমাদের যেহেতু স্বভাব ভালো, খুব সারা দুনিয়া দাম কমে, আমাদের বাড়ে। হ্যাঁ, তো তারপরে শুরু হইলো একটা যুদ্ধ। সেই যুদ্ধের কারণে গ্লোবাল ইকোনমি একটা রিডাইরেকশনের মধ্যে পড়ে গেছে, মানে এটা রিথিঙ্কিং করতে হবে পুরা প্রসেসটা। নট অনলি বাংলাদেশ, গ্লোবাল ইকোনমিটা রিথিঙ্কিং করতে বাধ্য হচ্ছে, তাহলে কীভাবে সার্ভাইভ করবে। এইবার এই প্রেক্ষাপট মাথায় রেখে এখন আপনি আমেরিকার অবস্থা দেখেন। একদিকে তারা বলছে ফ্রি মার্কেট ইকোনমি, মুক্তবাজার অর্থনীতি, আবার একদিকে ট্যারিফ চাপাই দিচ্ছে দুনিয়ার উপর, যেটা অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি। সেটা নিয়ে ওদের কোর্টে চলতেছে, হ্যাঁ, ঝামেলা চলতেছে, হিয়ারিং বা রিট চলতেছে। ফলে এই পুরা ট্র্যাজেক্টরির মধ্যে জনগণ নাই, কিন্তু জনগণের অবস্থা কি? দারিদ্রতা বাড়ছে, প্রাইভেট সেক্টর থমকে আছে, প্রাইভেট সেক্টরগুলো খুবই বাজে অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, কর্মসংস্থান হচ্ছে না, জি, তরুণরা ডিপ্রাইভ হচ্ছে। সেটা এই যে পুরো প্রক্রিয়াটা আমি বললাম, সেই প্রক্রিয়ার মধ্যে জনগণের কিন্তু আসলে কোনো উন্নতি হয়নি। ফলে জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আসলেই এই 2.5 মাসে আশাবাদী বা ট্রাস্ট ফেরার মতো প্র্যাকটিক্যাল কোনো কাজ নাই। এবং প্র্যাকটিক্যাল কাজ আমি যেই ইস্যুগুলো বললাম, এগুলো মানে রাতারাতি করার মতো কোনো ম্যাজিক কোনো সরকারের হাতে থাকার কথা না। আমার ধারণা এই সরকারের হাতেও নেই। তাহলে কি করতে হবে? এই সরকারকে আগে স্বাভাবিক অবস্থা ফিরে আনতে হবে, পরে আপনি চাঁদে যায়েন, অসুবিধা নেই। হ্যাঁ, পরে আপনি রকেটে চড়েন, আগে আপনি বাইসাইকেলে চালানোর অবস্থা ফিরে আনেন। আগে আপনার আমাদের জিডিপির যে বাজে অবস্থা, যে ডাউনগ্রেডিং অবস্থা, এটাকে আপনি রিস্টোর করেন, ঠিক করেন, কর্মসংস্থান ঠিক করেন। বাজার রুরাল ইকোনমিতে টাকা নেই, মানুষের এই হাহাকার, এটা আগে বন্ধ করেন। তারপরে হলে আপনি অগ্রগতির যে জায়গাটা, হ্যাঁ, আমরা যে জায়গাগুলো এই জায়গায় বলি, সেই জায়গায় যাওয়ার প্ল্যান করতে হবে। কারণ আপনি যদি ধরেন বরিশাল যাবেন, কিন্তু আপনি সদরঘাটি যাওয়ার মতো অবস্থা না থাকে, তাহলে আপনি বরিশাল যাবেন কিভাবে? তো ফলে আমাদের এখন যে অবস্থাটা হচ্ছে, আগে স্ট্যাবিলিটি দরকার, আগের অবস্থায় আনা দরকার। হ্যাঁ, এই দারিদ্রতা ডে বাই ডে বাড়তেছে, জি, তারপরে হয়তো সরকারের যে কার্যক্রম আছে সেটাকে আপনি এরকম বলছেন একটা যে অবস্থার মধ্যে থেকে আপনি যখন একটা 2.5 মাসের সরকারের মূল্যায়নের কথা বলেন, ডেফিনেটলি এটার এই মূল্যায়নের ক্ষেত্রে নেগেটিভ মার্ক দেওয়া ছাড়া আর কোনো অপশন কারো হাতে নেই। অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি, দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আসছি, সাথেই থাকুন।
বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। ফরিদুল হক, আপনার কাছে আসি। আমি দেখছিলাম যে আপনারা একটা কমিটি গঠন করেছেন, যে এনসিপিতে কারা যোগ দিচ্ছেন সেটি খতিয়ে দেখতে ন্যাশনাল সার্চ কমিটি গঠন হয়েছে। মানে রিসেন্টলি আপনাদের দলে অনেকেই দেখলাম যোগদান করছেন, এই ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই এবং মূল্যায়ন করতে চাইছেন। কিছুদিন আগে দেখলাম নাহিদ ইসলাম বলছেন যে অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে আসতে পারবে যদি তারা অপরাধী না হয়। আপনারা তো মানে যেটি আসলে নিষিদ্ধের যে দাবি তুলেছিলেন বা এখন যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তাদেরকে তো ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে। তো সেই জায়গায় কে অপরাধী আর কে নিরপরাধ, এই বিষয়টা আসলে আপনাদের কমিটি কিভাবে যাচাই বাছাই করবে? আর এটা কি আসলে এনসিপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক কিনা, যে একদিক থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আপনারা সোচ্চার ছিলেন, অন্যদিক থেকে সেই সংগঠনের সাবেক নেতাকর্মীদের আপনারা নিয়ে আসতে চাইছেন? একটু আপনার মন্তব্য শুনতে চাই। না দেখেন, এটা ছাত্রলীগকে নিয়ে আলাদা করে বললে ধরেন প্রশ্নটা একপাক্ষিক হয়ে যায়। এটা আসলে যে কোনো দল থেকে যারা চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, এই ধরনের রাহাজানি, এই ধরনের কার্যক্রমের সাথে যারা যুক্ত না, যে কেউ এনসিপিতে ওয়েলকাম। এটা হচ্ছে এইভাবেই কথাটা বলা হচ্ছে। ইভেন ছাত্রলীগ হলেও, মানে ছাত্রলীগের সাবেক নেতাকর্মী হলো, এটা বলা হচ্ছে। এখন দেখেন, ছাত্রলীগ অনেক পুরনো সংগঠন ছিল এবং তাদের বিভিন্ন ফেজ আছে। বিভিন্ন ফেজে তাদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ভূমিকা নিয়েছে। তো তাদের লাস্ট টাইমের ভূমিকা আবার ওই ভূমিকার সাথে সবাই একমত ছিল, ব্যাপারগুলো তো এরকমও না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অনেক অনেক সাধারণ শিক্ষার্থীদেরকে হলে থাকতে কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের মানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে তাদেরকে অনেককেই ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা রাখতে হয়েছে বা রাখতে বাধ্য হয়েছে। গণরুম কালচার ছিল, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, এই ধরনের অনেক ব্যাপার ছিল। সো ওই জায়গাগুলো থেকে সবাইকে ধরেন, যখন মুভমেন্টগুলো হয়েছে 2018 সালের কোটা সংস্কার মুভমেন্ট, কিংবা জুলাইতে যখন গণ অভ্যুত্থানের শুরুতে যখন কোটার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন মুভ করছে, তখনও তো অনেক সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীরাও এই আন্দোলনে যুক্ত হয়েছে। মানে ছাত্রলীগ বলতে হচ্ছে যে তারা জোর করে কোথাও ছাত্রলীগের সাথে থাকতে বাধ্য হয়েছিল, এই ধরনের পরিস্থিতি ছিল। তো সেই জায়গা থেকে জিনিসটাকে মানে ছাত্রলীগ সংগঠন হিসেবে একটা সন্ত্রাসী সংগঠন, এটা একটা ব্যাপার। কিন্তু এইটার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের মানুষের সংশ্লিষ্টতা রাখতে তারা বাধ্য হয়েছে একটা ফ্যাসিস্ট সময়। তো যদি কারো এই ধরনের থাকে, সে আসতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা সার্চ কমিটির যে জায়গাটা আমি বলতে চাই, এটা হচ্ছে যে মানে আমরাও আসলে জিনিসটা বুঝতে পারিনি প্রথম দিকে যে এইরকম মানে যে জনস্রোত তৈরি হবে যোগদানের, এরকম যোগদানের স্রোত তৈরি হবে, এটা আমরা বুঝতে পারিনি। এরপরে বাধ্য হয়েছে আমরা আসলে একটা সার্চ কমিটি করতে, যে যাতে একটা প্রসেসের মধ্য দিয়ে হয় জিনিসটা। কারণ সারা দেশেই একটা জোয়ার তৈরি হয়েছে, সারা দেশের প্রতি জেলাতেই লোকজন যুক্ত হতে চাচ্ছে। আমরা মূলত মানে এটা আসলে প্রশ্নটা এটা করা হয়, কিন্তু আমরা মূলত যেটা দেখতে পাচ্ছি এখানে মূল যে প্রবণতাটা, যোগদানের মূল প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার গঠন করার পরে বিএনপির সারা দেশের তৃণমূলের যত নেতাকর্মী, এর ভেতরে যারা বেশি নির্যাতিত, বেশি আপনার ধরেন ত্যাগ স্বীকার করেছে, এই ধরনের বহু মানুষ বিভিন্ন কারণে বিএনপির উপরে হতাশ হয়েছে। এবং বিএনপির, আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথে আমার কথা হয় রেগুলার। আমি নিজেও একটা সাংগঠনিক বিভাগের দায়িত্ব পালন করি, তো অনেকের সাথে যোগাযোগ হয়। ওনাদের ভেতরে প্রধানত কয়েকটা জায়গা, যে ওনারা এরকম মনে করেন নাই, এরকম ওনাদের আকাঙ্ক্ষা ছিল না যে 2-2.5 মাসের মধ্যে একটা সরকার পুরোনো জায়গায় ফেরত যাবে, বাংলাদেশকে একদম পুরোনো জায়গায় ফেরত নিয়ে যাবে। এটা ওনারা খুব আপসেট হয়েছেন, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার, ওনারা বিএনপি করার ক্ষেত্রে একটা তো পরিবর্তনের দাবি থাকেই, ওনারা একটা বাংলাদেশপন্থী রাজনীতিকে ধারণ করে, যেখানে ওনারা মনে করেন যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার একটা আদর্শ, যে আদর্শকে ধরে বিএনপি রাজনীতি করবে। আমরাও এটাই মনে করি, কিন্তু আমরাও আসলে দেখতে পাচ্ছি এবং বিএনপির নেতাকর্মীদেরই দাবি যে এই বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করছে না, এর বাইরে আসলে চলে যাচ্ছে। সো সেই জায়গা থেকেও তাদের মধ্যে প্রচণ্ড হতাশা আছে। এবং আরেকটা ব্যাপার যেটা বাংলাদেশের রাজনীতিতে কমন, মানে এই যে পুরনো বন্দোবস্তের রাজনীতির মধ্যে, আপনি আওয়ামী লীগের সময় কথাটা খুব শুনতেন যে হাইব্রিড। হ্যাঁ, মানে যখনই ধরেন দল বিরোধী দলে থাকে, জুলুম নির্যাতনের মধ্যে থাকে, তখন অনেক ত্যাগীরাই সামনে থাকে, ত্যাগীরাই এই জুলুম নির্যাতন সহ্য করে। কিন্তু দল ক্ষমতায় আসার পরেই অনেক হাইব্রিড এসে ক্ষমতার চেয়ারগুলো দখল করে, তখন আসলে ত্যাগীরা পিছিয়ে পড়ে, ত্যাগীরা আর জায়গা পায় না। সো এই হাইব্রিড এবং জিয়াউর রহমান খালেদা জিয়ার রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে যাওয়া, এবং যেইভাবে ওনারা একটা পরিবর্তন আকাঙ্ক্ষা করে, এটা বিএনপির যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, বিএনপির যে সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা আমাদের তারা সাথে, কি এখন তারেক রহমানের যে রাষ্ট্র পরিচালনা সেটাকে খুব একটা পছন্দ করছেন সম্ভবত। এবং এটা তো যথেষ্ট কারণ আছে, আমি একটু আগে ব্যাখ্যা করেছি যে ওনারা তো একদম পেছনে রাষ্ট্রটাকে আগের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সকল বন্দোবস্ত করেছেন। তো এটা আশা করা, মানে এই ধরনের আশঙ্কা করার তো অসুবিধা, মানে দোষের কিছু ধন্যবাদ। আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। জি, রেজাল্ট করিম রানী, আপনার কাছ থেকে উত্তরটা নিতে চাই, যেটি আসলে আমাদের আলোচক বলছিলেন যে খুব সম্ভবত তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার যে ধরনটি, সেটা অনেকের কাছে হয়তো পছন্দ হচ্ছে না। এবং আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকেই বলা হচ্ছে বিএনপি থেকে এনসিপিতে যাওয়ার একটা ঝোঁক আসলে দেখতে পাচ্ছি। একটু আপনার মন্তব্য শুনি। সেটা এর আগে বলছিলাম, বিএনপি যাদেরকে বহিষ্কার করে এরা
জামাত এনসিপি জোটে এসে জাতির পিতা লেভেলের নেতা হয়ে যায়। সো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে যারা প্রখ্যাত চাঁদাবাজ ছিল এখন তারা সব জাতির ত্রাণকর্তা নতুন বন্দোবস্তের নায়ক হয়ে যাচ্ছে। দেখেন এগুলো ধরে ধরে আমি প্রত্যেকটা জবাব দিতে পারি, কিন্তু সেগুলো আমি দরকার মনে করি না। কেন দরকার মনে করি না? আর একটা এর চেয়ে কনস্ট্রাকটিভ আলাপের মধ্যে থাকি আমরা। সেটা হলো দেখেন বাংলাদেশের মূল প্রবলেমটা হলো যার যেটার এখতিয়ার নাই সে সেটা করে। যেমন আপনার নিজের কোনো ভ্যালিডেশন নাই, আপনার নিজের কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু আপনি মনে করতেছেন আপনি আমার গ্রহণযোগ্যতা তৈরি করে দিতে পারবেন, আপনি আমার ব্যাপারে একটা জাজমেন্ট দিতে পারবেন। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে ধরেন ক্ষমতায় আছে বিএনপি, কিন্তু বিভিন্ন জায়গায় দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ। কারণ প্রশাসনিক যে সেট এবং 18 মাসের মধ্য দিয়ে এই গুপ্ত এবং পলাতকদের যে নতুন যে প্রেম তাদের গড়ে উঠছিল, হ্যাঁ, সেই সেট মধ্য দিয়ে, এবং বিএনপি কোনো বিপ্লবী রাজনীতি করে না, এটা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। তাকে থ্রু দ্য প্রসেস স্ট্যাবিলিটির মধ্য দিয়ে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করতে হয়। হটকারী কথা অনেক বলা যায়, কিন্তু এখানে এই যে নেক্সাসটা গড়ে উঠছে ক্ষমতার মধ্যে, সেখানে আজকে বিএনপি যারা এই যে আমি ধন্যবাদ আমি দেই এইটা কথাটা বলার জন্য ফরিদকে, যে বিএনপি তৃণমূলের নেতারা খুবই হতাশ। আসলেই তো হতাশ, কারণ এই সরকারের যে এজেন্ডা, সরকারের যেই আপনার ঘোষিত আপনার তার যে নির্বাচন ইস্তেহার, সেটা বাস্তবায়ন করার জন্য সংগঠনের সহযোগিতা ছাড়া সম্ভব না, এটা লাগবে। এটা প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন শনিবারের দিন। তো এখন দেশের বিভিন্ন জায়গায়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপনার জামাত আওয়ামী লীগ দ্বারা দখল করা বিভিন্ন কার্যক্রম, কাজ, হ্যাঁ, কর্ম, অফিস, আদালত, এগুলো, সেখানে তো বিএনপির লোক ভিড়তেই পারছেন না। হতাশ হবে না তো কি হবে? এটা কথা সত্য, হতাশ, খুবই হতাশ। কারণ সবই সিন্ডিকেট করা। এই নিরপেক্ষ মুনাফিকি বাংলাদেশকে আছে কোথায় নিয়ে যাচ্ছে? কোথাও কোনো ট্রাস্ট নেই। হ্যাঁ, আপনিও গুপ্ত কিনা কে বলবে? কারণ আমরা দেখছি এই যে নায়িকার চেয়ে কম নয় সুন্দরী, যদিও উনি পদত্যাগ করছে, এই জন্য আজকে কান্নার রোল মনে হচ্ছে ওইদিকে। হ্যাঁ, শাহবাগের ওই পরে কান্নায় যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে রাজনীতি একটা গুণগত পরিবর্তন তৈরি হচ্ছে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তন হলো এনসিপি একটা যোগ্য আওয়ামী লীগ হয়ে ওঠার দৌড়ের মধ্যে আছে। হয়ে উঠতে পারবে কিনা ভবিষ্যৎ বলে, কারণ কি? আওয়ামী লীগের একটা 71 চেতনা ছিল, চেতনা ব্যবসা ছিল, তার হাতে আছে 24 চাপ, 24-এর কলে চাপ দিবে আর প্রচুর পানি বের হবে, তাতে করে তারা ভাসবে। এখন দেখেন এই চেতনা বাণিজ্যের মধ্য দিয়ে এইটা আওয়ামী লীগের দেখেন একটা মডেল ছিল। সাকা চৌধুরী বলছিল যে তার মেশিন এদিক দিয়ে আপনার রাজাকার ঢোকাবেন, ওদিক দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে বের হবে। ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করলেন না, আপনি প্রপার বিচার প্রক্রিয়া করলেন না, অথচ আপনি গত ইন্টারিমের আমলে বিচার চাই, 5 বছর 10 বছর থাকেন, অসুবিধা নাই, বিচার করেন, বিচার না হলে নির্বাচন হবে না, যারা বিচার সংস্কার নির্বাচন, হ্যাঁ, কত রকম বয়ান আমরা দেখছি, তাই না? এখন কোনো কথা নাই, এখন হইলো ছাত্রলীগ হইলে অসুবিধা নেই, অপরাধ না করে থাকলে ছাত্রলীগ। 24-এর গণহত্যা, বিগত আমল বাদ দেন, 24-এর গণহত্যার সিদ্ধান্তটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল, এবং ছাত্রলীগ ছিল সেখানে আপনার একটা সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আপনি এখন ছাত্রলীগ ভালো হয়ে গেছে, ছাত্রলীগের যে অংশটা, এবং ছাত্রলীগের এখন ঐতিহ্যের কথা আমরা শুনতে পাই। দেখেন পলিটিক্স খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। এবং আপনি এখানে শেষ করি কথা বলে, এই যে আওয়ামী লীগের নব্য পুনর্বাসন হাব একটা ডাম্পিং স্টেশন হয়ে উঠতেছে এনসিপি, এখানে